হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে আমরা ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও পার্ট 1টা দেখোনি তারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে পার্ট 1টা দেখে নিতে পারো। পার্ট 1টা না দেখলে কিন্তু পার্ট 2 এর অনেক কিছু বুঝতে তোমাদের অসুবিধা হবে। এছাড়াও আমি এই পার্টেও আগের ভিডিওর কিছু রিক্যাপ দিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটা খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো। চলো আমরা ভিডিওটা শুরু করি। পার্ট 1-এ পড়েছিলাম যে প্রথমেই ন্যাশনাল ইনকামটা কী জিনিস, জাতীয় আয় বা ন্যাশনাল ইনকামটা কী জিনিস সেটা কিন্তু আমরা জেনেছিলাম। প্রথমেই কিছু এমসিকিউ ছিল, র্যান্ডাম এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা জেনেছিলাম। নেক্সট, মেথড অফ ক্যালকুলেশন, কী কী মেথডে আমরা জাতীয় আয় ক্যালকুলেট করতে পারি সেটা কিন্তু আমরা জেনেছিলাম। 3টে মেথড আমরা মেনলি পড়েছিলাম, প্রোডাকশন মেথড, ইনকাম মেথড এবং এক্সপেন্ডিচার মেথড। প্রোডাকশন মেথডটাকে আমরা বলেছিলাম কি VAM, ভাম বা ভ্যালু অ্যাডেড মেথড, এটাও বলেছিলাম। আচ্ছা, প্রোডাকশন মেথডে আমরা একটা জিনিস পড়েছিলাম ডেপ্রিসিয়েশন বলে। ডেপ্রিসিয়েশনটা কী জিনিস, সময়ের সঙ্গে সঙ্গে কোনো জিনিসের দাম কিভাবে কমে সেটা আমরা কিন্তু জেনেছিলাম। আর কি জেনেছিলাম, ফ্যাক্টর কস্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা যদি ভালোভাবে বুঝতে হয়, পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন আসে সেটা তোমার যদি অ্যাটেন্ড করতে হয় তাহলে কিন্তু ফ্যাক্টর কস্ট জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো ফ্যাক্টর কস্ট আমরা আগের চ্যাপ্টারে বলেছিলাম, আগের পার্টে বলেছিলাম ফ্যাক্টর কস্ট কী জিনিস, যে কোনো দ্রব্য উৎপন্ন করতে যে যে দ্রব্য প্রয়োজন হয়। জিনিসটা একটু কনফিউজিং হলেও কোনো দ্রব্য উৎপন্ন করতে যেসব দ্রব্য প্রয়োজন হয়। ধরো একটা পেন, আমি আগের দিনে এক্সাম্পল দিয়েছিলাম, যারা দেখোনি তারা দেখতে পারো, আর যারা দেখেছো আগের পার্টটা তারা এটাকে স্কিপ করে যাও। ধরো একটা পেন আমি তৈরি করব, পেন তৈরি করতে আমার কী কী লাগবে, একটা পেনের কারখানা লাগবে যার জন্য আমার দরকার ল্যান্ড। পেন তৈরি করার জন্য আমার কিছু লেবার লাগবে, সেটা চাকুরিজীবী হতে পারে এবং সাধারণ শ্রমজীবী হতে পারে, অর্থাৎ তাদের লাগবে আমার লেবার। আর কি লাগবে, ক্যাপিটাল লাগবে। ক্যাপিটাল অর্থাৎ আমার পেনের কারখানাটা তৈরি করতে ব্যাংকের থেকে খানিকটা লোন লাগবে, সেটা ক্যাপিটাল হতে পারে। এছাড়াও পেনটাকে তৈরি করতে আমার কী কী জিনিস লাগবে, একটা অ্যাসেম্বল করার জন্য কিছু গ্রিপ লাগবে, কিছু ক্যাপ লাগবে, কিছু ইঙ্ক লাগবে, এগুলো সবই কিন্তু আমার ক্যাপিটাল। এই ক্যাপিটালগুলো ইনভেস্ট করে কিন্তু আমি একটা পেন তৈরি করতে পারি। তো 3 নম্বর গেল আমার ক্যাপিটাল, এবং 4 নম্বর গেল কি, 4 নম্বর হচ্ছে আমার প্রডিউসার, অর্থাৎ যে জিনিসটা প্রডিউস করছে। এখানে প্রথম যে কোম্পানির মালিক তিনি প্রডিউসার, পরবর্তীকালে যিনি সেল করেন, রিসেল করেন, তারাও কিন্তু প্রডিউসার। তাহলে যারা রিসেল করেন, যারা প্রডিউসার বা সেলার বা রিসেলার, তারা কী পান এগুলো করে, তারা পান প্রফিট। ঠিক আছে, তারা পান হচ্ছে প্রফিট। যারা লেবার তারা কী পান, তারা পান ওয়েজেস বা বেতন পান। যারা লেবার তারা পান ওয়েজেস, যারা প্রডিউসার তারা পান প্রফিট। যারা ক্যাপিটাল ইনভেস্ট করেন অর্থাৎ ব্যাংক, তারা কি পান, তারা এখান থেকে পান সুদ অর্থাৎ ইন্টারেস্ট। আর যার জমিতে তুমি করছো তাকে কী দিতে হবে, যার জমিতে তুমি করছো তাকে জমির দাম দিতে হবে, এবং সরকারকে কী দেবে, সরকারকে দেবে তুমি ট্যাক্স। ঠিক আছে, তো এই জিনিসগুলো দিয়েও কিন্তু আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে পারি। এই জিনিসগুলোকে আমরা বলি ফ্যাক্টর কস্ট, অর্থাৎ এই যে ওয়েজ, প্রফিট, ইন্টারেস্ট এবং ট্যাক্স। ট্যাক্স বলতে কি, এগ্রিকালচারাল ট্যাক্স অর্থাৎ জমির ট্যাক্স, খাজনা যাকে বলি, এই সমস্ত জিনিসকেই কিন্তু আমরা ফ্যাক্টর কস্ট বলি। এর মধ্যে কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স আসছে না। ইনডাইরেক্ট ট্যাক্স বলতে যেটা আমরা কোনো বস্তুর উপর দেখি 5% জিএসটি, 10% জিএসটি, এটা কিন্তু এর মধ্যে আসছে না। ঠিক আছে, তো এটা আমরা জেনেছিলাম ফ্যাক্টর কস্ট। আর কি জেনেছিলাম, মার্কেট প্রাইস কী জিনিস। মার্কেট প্রাইস কী ছিল, মার্কেট প্রাইস ছিল কোনো জিনিসের ফ্যাক্টর কস্ট, আগের ভিডিওতেই বলেছি, ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ফ্যাক্টর কস্ট যদি বের করতে হয় তাহলে আমার কী করতে হবে, মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স। এটা করলে কিন্তু আমার ফ্যাক্টর কস্ট অর্থাৎ জিনিসটা তৈরি করতে আমার কত টাকা লেগেছে সেটার আমরা পেয়ে যাব, অর্থাৎ যে সমস্ত ফ্যাক্টর লেগেছে জিনিসটা তৈরি করতে তার কস্টটা আমরা বের করতে পারবো মার্কেট প্রাইস থেকে ইনডাইরেক্ট ট্যাক্সটা বাদ দিলে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্টটাকে তোমরা নোট ডাউন করতে পারো। আজকে আমরা পরের পার্টে চলে যাই, চলো। আমরা তো এর আগের পার্টে দেখেছিলাম যে কী কী মেথডে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এবার ন্যাশনাল ইনকামটা যে ক্যালকুলেট করব, ন্যাশনাল ইনকামটা আমাকে দেবে কে, আমাকে তো ইনকাম করতে গেলে মানুষ লাগবে বা কোনো প্রোডাক্ট লাগবে। তো কোন মানুষগুলো বা কোন প্রোডাক্টটা আমাকে ইনকামটা করে দেবে, তার ভিত্তিতেই কিন্তু আমরা দুটো ভাগ করতে পারি। একটা হচ্ছে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একটা হচ্ছে জিএনপি যেটা আমরা এর পরের পার্টে দেখব,
পরের পার্টে বলছি, পরের পোর্শনটায় দেখব, যার ফুল ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, এইটা এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা কমন পাবেই, যে কোনো এক্সামে হোক। এই জিডিপির ফুল ফর্ম কী, জিডিপি বলতে কী বোঝায়, ঠিক আছে, এগুলো কিন্তু কমন পাওয়ার জিনিস। তো জিডিপি আর জিএনপির মধ্যে তফাৎ কী, এই জিনিসগুলো আসে। তো প্রথমেই আমরা দেখব জিডিপি কী জিনিস। প্রথমে আমরা দেখব জিডিপি কী জিনিস। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক কথাটার উপরে তোমরা ফোকাস করবে। ডোমেস্টিক মানে কি, গৃহপালিত। আমরা বলি না ডোমেস্টিক অ্যানিম্যাল, ঠিক আছে, ডোমেস্টিক অ্যানিম্যাল মানে গৃহপালিত পশু, ঠিক তেমনই ডোমেস্টিক মানে গৃহপালিত, অর্থাৎ গৃহে উৎপন্ন। আর আমাদের দেশের গৃহ কোনটা, আমাদের পুরো দেশটাই। অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে বোঝায় যে আমাদের দেশে উৎপন্ন সেই সমস্ত সামগ্রী যেগুলো কে কে উৎপন্ন করছে, আমাদের দেশের নাগরিক এবং বৈদেশিক নাগরিক, তার আর্থিক মূল্যকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বোঝাতে পারছি? আবার বলি যে আমাদের দেশের সীমানার মধ্যে, গোটা ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করেন, আমাদের দেশের নাগরিক বসবাস করেন 1 নম্বর। আর কারা বসবাস করেন, বাইরের দেশ থেকে কিছু সিটিজেন এসছে, তারা চাকুরির ক্ষেত্রে এই দেশে এসছেন। তারা যে দ্রব্য উৎপন্ন করে, দ্রব্য বলতে তারা চাকুরি করছে, তাই তো, চাকুরি করলে তারা স্যালারি পাচ্ছে, সেটা একটা দ্রব্য হতে পারে। তারা একটা হোটেল খুলেছে, হোটেল থেকে আমরা সেই হোটেলে গিয়ে থাকছি, অর্থাৎ সে হোটেল থেকে সে ইনকাম করছে, অর্থাৎ সে সার্ভিস প্রোভাইড করছে। বা একটা ধরো অ্যাপেলের আইফোন, তারা কী করছে, তারা এই দেশে অ্যাপেল আইফোন ম্যানুফ্যাকচার করছে, তাই তো, অ্যাপেল আইফোন ম্যানুফ্যাকচার করে কিন্তু তারা সেখান থেকে প্রফিটটা নিয়ে যাচ্ছে তাদের দেশে। তো আমাদের দেশের মধ্যে বা ভৌগোলিক সীমানার মধ্যে আমাদের দেশীয় নাগরিক প্লাস বিদেশি নাগরিক মোট যে দ্রব্য এবং সেবা কার্য, অর্থাৎ গুডস এবং সার্ভিস প্রডিউস করে, তার মূল্যকে বলি আমি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ একদম ভালো করে মনে রাখবে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে কী আছে, আমাদের দেশ আছে প্রথমে, এবং প্রথমত দেশের নাগরিক রয়েছে এবং বিদেশি নাগরিকও রয়েছে। এবার দেখি আমরা এই যে যে জিনিসগুলো রয়েছে, ভৌগোলিক সীমানা বলতে কী বোঝায়, আর দ্বিতীয় হচ্ছে যে নাগরিক এবং বিদেশি কারা, এবং দেশি উৎপাদন উপকরণ এবং বিদেশি উৎপাদন উপকরণ জিনিসটা কী। প্রথমেই দেখব আমরা ভৌগোলিক সীমানা কী জিনিস। দেখো, ভৌগোলিক সীমানা বলতে বোঝায় এমন একটা টেরিটরি, ধরো আমাদের ইন্ডিয়ার ভৌগোলিক সীমানা বলতে আমাদের পুরো ইন্ডিয়াটা, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু আমাদের ভৌগোলিক সীমানার মধ্যে পড়লেও আমাদের দেশের নয়। কি কি, ধরো কোনো বিদেশি দূতাবাস রয়েছে, আমরা জানি এমবাসি যেগুলো থাকে, আমেরিকার এমবাসি, তোমার ধরো ব্রিটেনের হয় হাই কমিশনার, যে অফিসগুলো অর্থাৎ দূতাবাস যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের সম্পত্তি নয়, ঠিক আছে। সেই দূতাবাসে কিন্তু কোনো ব্যক্তি বা কোনো দেশের পুলিশ ডাইরেক্ট সেখানে প্রবেশ করে সেইখানকার কোনো ইনকোয়ারি করতে পারে না, অর্থাৎ যে সমস্ত দূতাবাস আমাদের দেশে রয়েছে সেগুলো আমাদের নয়। দ্বিতীয় কথা, ধরো কাতার এয়ারলাইন্সের একটা এরোপ্লেন আমাদের দেশে এলো, কাতার এয়ারলাইন্সের একটা এরোপ্লেন আমাদের দেশে এলো এবং সে অপারেট করছে এই দেশ থেকে। কীভাবে অপারেট করছে, সে কাতার থেকে লোক নিয়ে আমাদের দেশে এসছে, আমাদের দেশ থেকে লোক নিয়ে কাতারে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের প্রপার্টি নয়। অর্থাৎ সেই কাতার এয়ারবেস বা কাতার এয়ারপোর্ট বলছি, প্লেন যে ইনকামটা করছে সেটা কিন্তু আমাদের ইনকাম নয়, অর্থাৎ সেটা কিন্তু আমরা জিডিপির মধ্যে ধরবো না। বা তোমার এই যে লোকগুলো যারা দূতাবাসে থাকছেন তাদের যে ইনকাম, সেটা কিন্তু আমরা জিডিপির মধ্যে ধরবো না, ঠিক আছে। কিন্তু যদি বলো তুমি অ্যাপেলের কোম্পানিকে আমাদের দেশেই কোম্পানি তৈরি করেছে এবং সেখান থেকে তারা ইনকাম করছে, সেটা কিন্তু আমরা জিডিপির মধ্যে ধরবো। তাহলে বোঝা গেল যে তোমার ভৌগোলিক সীমানা বলতে কী বোঝায়। এবার আছে হচ্ছে দেশীয় উৎপাদন উপকরণ, বিদেশি উৎপাদন উপকরণ। দেশীয় উৎপাদন উপকরণ কি, আমাদের দেশের যে ব্যক্তিরা আছে তারা টাকা লাগিয়ে, তার টাকা খাটিয়ে তারা একটা দ্রব্য উৎপন্ন করছে, সেটা হচ্ছে আমার দেশীয় উৎপাদন উপকরণ। এবং বিদেশি উৎপাদন উপকরণ কি, ধরো বাইরের থেকে কোনো লোক এলো এবং তারা ভারতবর্ষে এফডিআই করলো, এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করলো, অথবা এফআইআই করলো, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট করলো, বৈদেশিক বিনিয়োগ করলে দেশে, সেটাকে আমরা বলছি কিন্তু বৈদেশিক উৎপাদন সামগ্রী, ঠিক আছে। বৈদেশিক উৎপাদন সামগ্রী যাকে বলছি আমরা, বৈদেশিক বিনিয়োগকেও কিন্তু আমরা বলছি বৈদেশিক উৎপাদন সামগ্রী। এটা দিয়ে মোট যে দ্রব্য বা সেবা কার্য উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে বলি আমি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বিদেশি উপকরণ বোঝা গেল, এফডিআই, এফআইআই। ভৌগোলিক সীমানা বলতে কী বুঝি আমরা, ভারতবর্ষের মধ্যে অবস্থিত প্রত্যেকটি জিনিস, ব্যতিক্রম কি ফরেন এম্বাসি, এয়ারলাইন, শিপ, হাই কমিশনারেট ইত্যাদি কিন্তু আমাদের দেশের মধ্যে অবস্থিত হলো আমাদের দেশের জিনিস নয়। এবং বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস, ভারতীয় বিমান, নৌকা, জাহাজ প্রভৃতি জিনিস কিন্তু আমাদের জিনিস। বোঝা যাচ্ছে।
বিদেশে অবস্থিত অর্থাৎ বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের একটা অফিস আছে, বা ভারতে একটা ধরো টাটার এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া অন্য দেশে গেল, অন্য দেশ থেকে প্যাসেঞ্জার নিয়ে এলো, সেটা কিন্তু আমাদের দেশের সম্পত্তি, এবং তার যে ইনকাম সেটা কিন্তু আমাদের জিডিপির মধ্যেই ক্যালকুলেট করতে হবে। আশা করি বোঝাতে পারছি। এরপর আমরা চলে যাব গ্রস ন্যাশনাল প্রোডাক্টে। আচ্ছা, আমরা জিডিপিতে বলেছিলাম যে একটা ভৌগোলিক সীমানার মধ্যে কোনো দেশের নাগরিক এবং বিদেশি নাগরিকরা যে পরিমাণ দ্রব্য উৎপন্ন করছে সেটাকে আমরা বলেছিলাম জিডিপি। তার মধ্যে আমরা বললাম যে তোমার ভৌগোলিক সীমানাটা কি সেটাও দেখলাম। এবার আমি কিন্তু তখন বলিনি যে দেশীয় নাগরিকরা বাইরে গিয়ে কী ইনকাম করছে, অর্থাৎ ভারতবর্ষের নাগরিক তো অনেক জায়গাতে আছে, আমেরিকাতেও ভারতের নাগরিক বসবাস করে, লন্ডনে বসবাস করে, তারা সেখানে চাকরি করছে, চাকরি করে তারা একটা ইনকাম করছে, সেই ইনকামটা কী করে তারা ভারতবর্ষে পাঠায়, তাদের ফ্যামিলির কাছে পাঠায়, বা একটা সময় ইনকাম করে তারা দেশে ফিরে আসে, তাদেরও তো একটা ইনকাম আছে। তাহলে সেই ইনকামটাকে আমরা ধরবো না, সেই ইনকামটা কিন্তু আমরা জিডিপির মধ্যে ধরবো না, সেই ইনকামটা আমরা ন্যাশনাল ইনকামের মধ্যে ক্যালকুলেট করব। কিভাবে? থ্রু জিএনপি, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, অর্থাৎ আমাদের দেশের নাগরিকরা, শুধুমাত্র কিন্তু এটা আমার দেশের নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য, আমাদের দেশের নাগরিকরা অনলি সিটিজেনরা ভারতবর্ষে অথবা পৃথিবীর যে কোনো দেশে থেকে যে পরিমাণ দ্রব্য এবং সেবাকার্য উৎপন্ন করে তার আর্থিক মূল্যকে কিন্তু জিএনপি বলা হয়। ঠিক? তাহলে কি আছে? একটি নির্দিষ্ট সময়কালে দেশের মোট উৎপাদন উপকরণ দিয়ে দেশের নাগরিকেরা, ভালো করে এটা ফোকাস করবে, দেশের নাগরিকেরা দেশের মধ্যে এবং বিদেশে যে উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলা হয়। ঠিক আছে? তাহলে জিডিপি এবং জিএনপির মধ্যে মোট পার্থক্য কী হলো? জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য হলো জিডিপিতে আমরা কী ধরি? বিদেশি প্লাস ভারতীয়, যারা ভারতে ইনকাম করে। আর জিএনপি বলতে কী বোঝায়? জিএনপি হচ্ছে শুধুমাত্র ভারতীয়রা যারা ভারতবর্ষ প্লাস বিদেশে দু জায়গাতে উৎপন্ন করছে, তা দিয়ে কিন্তু আমরা জিএনপি বোঝাই। সুতরাং আমরা কী বলতে পারি? সুতরাং আমরা বলতে পারছি জিডিপিতে দেশি এবং বিদেশি নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে উৎপাদিত সামগ্রীকে বোঝায়, এবং জিএনপি দ্বারা কী বোঝায়? শুধুমাত্র ভারতীয়দের দেশে ও বিদেশে উৎপাদিত মোট সামগ্রীর মূল্যকে বোঝায়। তাহলে এবার আমরা তো ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে গেলে জিডিপি দিয়ে আমরা সব হিসাবটা করি, আমরা তো জিএনপি বলি না কখনো। সবসময় প্রত্যেকবার খবরে শুনেছি আমরা জিডিপি এত পার্সেন্ট বাড়লো, জিডিপি এত পার্সেন্ট কমলো, এটাই আমরা শুনে থাকি, কোনোবার জিএনপি শুনি না। তাহলে আমাকে জিডিপি এবং জিএনপির মধ্যে একটা রিলেশন আনতেই হবে, তাই তো? জিডিপি এবং জিএনপির মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করতেই হবে, তো সেটাই আমরা দেখব। এরপরে দেখো একটা টার্ম রয়েছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। জিনিসটা একটু ভালো করে বুঝবে। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, NFIA, বা মোট বৈদেশিক আয়। মোট বৈদেশিক আয় কাকে বলা হয়? আমি যে বললাম যে ভারতবর্ষে কিছু বৈদেশিক লোক আছে যারা ইনকাম করছে, ইনকাম করে তারা তাদের দেশে পাঠাচ্ছে, তাই তো? এবং বিদেশে কিছু ভারতীয় লোক আছে যারা সে বিদেশে ইনকাম করছে এবং ভারতবর্ষে পাঠাচ্ছে। এই দুইয়ের বিয়োগফলকেই আমরা বলি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, অর্থাৎ ভারতীয় নাগরিকরা বিদেশে যা ইনকাম করছে মাইনাস বিদেশি নাগরিকরা ভারতে যা ইনকাম করছে তার বিয়োগফলকে আমরা কিন্তু বলি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, বা মোট বৈদেশিক আয়। এটা হতে পারে ভারতীয়দের ইনকাম বিদেশে বেশি, বিদেশিদের ইনকাম ভারতে কম, তাহলে এটা পজিটিভ হবে। যদি ভারতীয়দের ইনকাম বিদেশে কম হয়, লেস হয়, এবং বিদেশিদের ইনকাম ভারতে বেশি হয়, তাহলে এটা কী হবে? নেগেটিভ হয়ে যাবে, তাই তো? আর যদি বিদেশিদের ইনকাম আর ভারতীয়দের ইনকাম সমান হয়ে যায়, তাহলে কী হবে? এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আমরা দেখিনি NFIA কী জিনিস আবার? ভারতীয়দের বিদেশে উৎপাদিত সামগ্রীর ফ্যাক্টর কস্ট, বারবার করে বলছি কিন্তু ফ্যাক্টর কস্ট, এখানে প্রত্যেকটা জিনিসে ফ্যাক্টর কস্ট আমাদের লাগবে। ফ্যাক্টর কস্ট মানে কি? ল্যান্ড, লেবার, আর তোমার ক্যাপিটাল এবং প্রডিউসার, এই চারটে থেকে যা আমরা আয় করেছিলাম প্রথমেই দেখালাম, তার যে মূল্য, ভারতীয়দের বিদেশে উৎপাদিত সামগ্রীর ফ্যাক্টর কস্ট এবং বিদেশিদের ভারতে উৎপাদিত সামগ্রীর ফ্যাক্টর কস্ট, এই দুটোর বিয়োগফলকে কিন্তু আমরা বলি NFIA। এবার আমরা চলে যাব কোথায়? জিডিপি এবং জিএনপির মধ্যে সম্পর্ক। জিডিপি এবং জিএনপির মধ্যে সম্পর্ক স্থাপন করতে গেলে কিন্তু আমার এই NFIAটা খুবই প্রয়োজন। কি করে প্রয়োজন? দেখো, জিএনপি ইকুয়াল টু কী জানি আমরা? জিএনপি ইকুয়াল টু কী বলতে পারি? প্রথমত জিডিপি বলতে পারি। জিডিপির থেকে যদি আমি বাদ দিই কি
বিদেশিদের ভারতীয় উপার্জনটা বাদ দিয়ে দিই, কারণ কী জানি আমরা জিডিপিতে বিদেশিরা ভারতীয় উপার্জন করে, কিন্তু জিএনপিতে তারা করে না। জিএনপিতে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের উপার্জন, অর্থাৎ জিডিপি থেকে প্রথমে আমরা কী বাদ দিচ্ছি, বিদেশিদের ভারতীয় উপার্জনটা বাদ দিচ্ছি, একটা হলো। এবার তার সঙ্গে কী যোগ করব, ভারতীয়দের বিদেশে উপার্জন, তাহলে তো জিএনপি হচ্ছে। জিএনপি মানে তাই তো ছিল, ভারতীয় নাগরিকদের দেশে এবং বিদেশে উপার্জন। জিডিপি থেকে যখন আমি এটা বাদ দিয়ে দেবো, তাহলে কী দাঁড়াচ্ছে, এটা ভারতীয়দের ভারতীয় উপার্জন, মানে বিদেশিটা বাদ দিয়ে দিলে কী দাঁড়াচ্ছে, ভারতীয়দের ভারতীয় উপার্জন। তার সঙ্গে যখন ভারতীয়দের বিদেশি উপার্জনটাকে যোগ করব, তখনই আমার হয়ে যাচ্ছে জিএনপি। ঠিক আছে, আর এই টার্মটাকে কী বলেছিলাম আমি আগের পেজেই বললাম, এই টার্মটাকে আমি বলেছি হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এনএফআইএ। আগের পেজটাতেই বললাম যে বিদেশিদের ভারতীয় উপার্জন মাইনাস ভারতীয়দের বিদেশি উপার্জন, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অথবা ইকুয়াল হতে পারে। ঠিক আছে, তাহলে জিএনপি ইকুয়াল টু আমি বলতে পারি জিডিপি প্লাস এনএফআইএ বা জিডিপি মাইনাস এনএফআইএ, তাই তো। জিডিপি থেকে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যদি বাদ দিই আমি, তাহলে কিন্তু আমরা জিএনপিটা পাবো, প্লাস অর মাইনাস। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমরা যদি পারো নোট ডাউন করে রাখবো। যদি একজন ভিডিওটা দেখো আর একজনে যদি কাজে লাগে ভিডিওটা, তাহলে কিন্তু আমার ভিডিও বানানোটা সার্থক। ঠিক, চলো এরপরে দেখে নিই আমরা আগের দিনই পড়েছিলাম মার্কেট প্রাইস জিনিসটা কি। তুমি বাজারে গিয়ে একটা জিনিস কিনলে 10 টাকা দিয়ে, এটা তোমার মার্কেট প্রাইস। এবার তুমি বাড়ি এসে দেখলে জিনিসটার পিছনে লেখা রয়েছে জিএসটি, সেখানে সিজিএসটি বা এসজিএসটি লেখা থাকতে পারে, সিজিএসটি 18%। অর্থাৎ এই 10 টাকার মধ্যে থেকে 1 টাকা 8 পয়সা কিন্তু 1 টাকা 80 পয়সা কিন্তু তোমার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে লাগে। এই জিএসটিটাকে বলি বা সিজিএসটি বা এসজিএসটিটাকে বলি আমি ইনডাইরেক্ট ট্যাক্স, তাই তো। 1 টাকা 80 পয়সা আমার ইনডাইরেক্ট ট্যাক্স। অর্থাৎ এই 10 টাকা থেকে 1 টাকা 80 পয়সা বাদ দিলে যা দাঁড়ায় 7 টাকা 20 পয়সা, 8 টাকা 20 পয়সা। এইটাই কিন্তু আমার ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্টের মধ্যে এমন ভেবো না যে এটা যদি আমি ইনডাইরেক্ট ট্যাক্সটা বাদ দিই তাহলে প্রফিট থাকলো কোথায়, যে বিক্রি করলো তার প্রফিটটা কোথায় থাকলো। আমি তো বললাম আগে যে প্রফিট কিন্তু সব কিছু প্রফিটটাই আমার এই ফ্যাক্টর কস্টের মধ্যেই আছে, ল্যান্ড, লেবার, প্রফিট এর মধ্যেই কিন্তু আছে। অর্থাৎ মার্কেট প্রাইস ইকুয়াল টু হচ্ছে ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স আর মাইনাস সাবসিডি। এই কথাটা একটু মনে রাখবে। দেখো কোনো জিনিসের উপর কিন্তু গভর্নমেন্ট সাবসিডি প্রোভাইড করে, যেমন ধরো কেরোসিন তেল, বা ধরো তোমার এই যে এলপিজি সিলিন্ডারগুলো। এলপিজি সিলিন্ডার তো আমাদের দেশের ওই ন্যাচারাল গ্যাসটা নেই, কুকিং গ্যাসটা তৈরি হয় না। ভারতীয়দের কিন্তু কী করতে হয়, বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। কিন্তু যে টাকা দিয়ে ইম্পোর্ট করে সেই টাকা যদি গভর্নমেন্ট প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিত, তাহলে গ্যাসের দাম হয়তো এখন 1500-2000 টাকা হয়ে যেত। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে গভর্নমেন্ট কী করে, যাতে খুব একটা বার্ডেন না পড়ে মানুষের উপরে, তার জন্য গভর্নমেন্ট একটা সাবসিডি দেবে। একটা সিলিন্ডারের উপরে গভর্নমেন্ট কিছুটা সাবসিডি দেয়। অর্থাৎ মার্কেট প্রাইস হয়ে কী হয়ে যায়, যেটা ফ্যাক্টর কস্ট তৈরি করতে যা লেগেছে প্লাস তার উপরে ট্যাক্স বসে, এবং তার থেকে মাইনাস যায় কিন্তু আমার সাবসিডি। ঠিক আছে, ফ্যাক্টর কস্ট লাগবে, তার সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্স আমরা জানি যে ট্যাক্স বাড়ে কমে, তোমার পেট্রোল হোক, ডিজেল হোক, রান্নার গ্যাস হোক, তার উপর ট্যাক্স বাড়ে কমে, সেটাই আমার ইনডাইরেক্ট ট্যাক্স। এবং তার থেকে আমরা সাবসিডিটাকে যখন বাদ দেবো, তখন কিন্তু আমরা মার্কেট প্রাইসটা পাবো। তো এটাকে যদি উল্টো করে আমি লিখতে চাই, তাহলে কী হবে, দেখো, যদি আমি লিখতে চাই ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু কী হবে, ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু তোমার লিখতে পারি আমি মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশন, এটা তোমরা মাথায় রাখবে। তাহলে আরেকটা আমরা টার্ম দেখেছি নেট ইনডাইরেক্ট ট্যাক্সটা কি। নেট ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যে পরিমাণে ইনডাইরেক্ট ট্যাক্স বসেছে তার থেকে যদি সাবসিডিটাকে বাদ দিই, তাহলে সেটাই ট্যাক্স, সেটাই হচ্ছে আসল ট্যাক্স। সাবসিডিতে তো কোনো রকম প্রবলেম করে না, সাবসিডিতে তো দাম কমে যাচ্ছে, উল্টো যে তৈরি করছে সাবসিডি দেওয়া মানে কি, তার উপর তার দামটা কমে যাচ্ছে আরও। অর্থাৎ নেট ইনডাইরেক্ট ট্যাক্স বলতে বোঝা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। আবার আমরা এখান থেকে লিখতে পারি মার্কেট প্রাইস ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট প্লাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এটাও একটা ইম্পর্ট্যান্ট থিওরি। ঠিক আছে, আমরা কিন্তু পুরো শুধুমাত্র জিডিপি থেকে কি করে পুরো ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে হয় স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। যদি ভালো করে একবার বুঝতে পারো, তাহলে পরবর্তীতে আর কোনো প্রবলেম তোমাদের এই চ্যাপ্টার থেকে হবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। একদম পুরো ভিডিওটা যদি পারো দেখো। চলো এরপরে আমরা নেক্সট আজকের লাস্ট চাই চলে যাব।
যে এনএনপি এবং এনডিপি কী জিনিস। এনএনপি এবং এনডিপি কী জিনিস, দেখো আমি আগের দিনই বলেছিলাম, ডেপ্রিসিয়েশন টার্মটার কথা বলেছিলাম তো। ডেপ্রিসিয়েশন বলতে কী বোঝায়, যে সময়ের সঙ্গে সঙ্গে কোনো জিনিসের অবমূল্যায়ন। কেন অবমূল্যায়ন হয়? ডিমান্ড কমে যেতে পারে কোনো জিনিসের, অথবা তোমার নিউ টেকনোলজি চলে আসতে পারে, অথবা কোনো জিনিসের টাইমের পর টাইমে তার যে প্রোডাক্টিভ যে ভ্যালুটা সেটা কমে যেতে পারে, এই জন্য কিন্তু ডেপ্রিসিয়েশন হয়। ডেপ্রিসিয়েশন যদি হয় তাহলে কোনো জিনিসের ভ্যালুটা কমবে। অর্থাৎ আজকে যদি একটা জিডিপি আমি কোনো জিনিসের ক্যালকুলেট করতে যাই, ঠিক আছে, কোনো জিনিসের যদি জিডিপি ক্যালকুলেট করতে চাই, তাহলে পরবর্তী বছরে সেখান থেকে কিন্তু আমার ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হয়। নাহলে কিন্তু আমি যে নিট জিনিসটা, যেটা আমার লস হলো, সেটা তো আমি ধরতে পারি না। ধরো আজকে একটা দ্রব্য উৎপন্ন করা হলো, যে অ্যাপেলের একটা আইফোন তৈরি করা হলো, আমি ধরছি 2020 সালের কথা। অ্যাপেলের আইফোন তৈরি করা হলো, 10টা আইফোন তৈরি করা হলো, প্রত্যেকটা দাম 1 লাখ টাকা করে। তাহলে কত? 10 লক্ষ টাকা কিন্তু দাম পড়ে আছে। এবার ধরো করোনা ভাইরাস যে শুরু হয়েছিল, তাতে কি হবে? তাতে কিন্তু তোমার এই অ্যাপেলের আইফোন বেচাটা কমে গেছিলো। অ্যাপেলের আইফোন হোক, যে কোনো দ্রব্যের বেচা কেন কমে গেছিলো, কারণ বাজার বন্ধ। ইভেন ফ্লিপকার্ট অনলাইনে যে শপিং জিনিসগুলো, সেগুলোও বন্ধ হয়ে গেছিলো। অর্থাৎ এই জিনিসটা দাম কী হবে? অটোমেটিক কমে যাবে। কোম্পানি কী চাইবে? যে 1 লাখ টাকার জিনিস আমি যেন 90,000 টাকায় যদি পাই তাও বেচে দেবো, আমার লাভ দরকার নেই। অর্থাৎ তার কি 10,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেল। অর্থাৎ আমি কিন্তু এই জিডিপি ক্যালকুলেট করতে গেলে আমার এই 10,000 টাকাটাকেও মাইনাস করতে হবে, যেটা আমার ডেপ্রিসিয়েশনে গেল। বুঝতে পারছো? এটা 10,000 টাকাটাকে আমার কিন্তু মাইনাস করতে হবে। তো আমরা যখন জিডিপি ক্যালকুলেট করি, তখন আমরা জিডিপি থেকে ডেপ্রিসিয়েশনটা যখন বাদ দেবো, তখন আমরা নিট জিনিসটা পাই। নিট মানে কি? নিট মানে একদম যেটা খাঁটি জিনিস, যেটা ভেজাল নেই তার মধ্যে কোনো। অর্থাৎ এনডিপি মানে হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট। সেটা মানে কি? জিডিপি থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দিই, তাহলে পাচ্ছি আমরা নিট ডোমেস্টিক প্রোডাক্ট। আর নিট ন্যাশনাল প্রোডাক্ট মানে কি? জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিচ্ছি, ঠিক আছে? জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা নিট ন্যাশনাল প্রোডাক্ট। দুটো টার্ম পেয়েছিলাম প্রথমে, জিডিপি আর জিএনপি। আর জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাবো এনডিপি, আর জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাবো আমি এনএনপি। ঠিক আছে, এই দুটো একদম মনে রাখতে হবে। নেক্সট আবার আমরা দেখি এনএনপি ইকুয়াল টু কী আছে। এনএনপি ইকুয়াল টু হচ্ছে এনডিপি প্লাস এনএফআইএ। দেখো আমরা কী পড়েছিলাম? জিএনপি ইকুয়াল টু কী পড়েছিলাম? জিএনপি ইকুয়াল টু পড়েছিলাম জিডিপি, আগের পেজেই পড়লাম, জিডিপি প্লাস এনএফআইএ। এবার জিএনপি থেকেও আমি কী করেছি? ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি। জিডিপি থেকেও আমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি। দুই থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে কী হলো? এটা হলো নিট, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। এটাও হলো তোমার নিট, অর্থাৎ নিট ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ এনএনপি ইকুয়াল টু হচ্ছে তোমার এনডিপি মাইনাস বা এনডিপি মাইনাস বা প্লাস এনএফআই। আমি বললাম তো, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রডটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। বোঝা যাচ্ছে? এনএনপি ইকুয়াল টু এনডিপি প্লাস এনএফআইএ বা মাইনাস এনএফআইএ। আর এখানে কি আছে তোমার, যেটা আমি প্রথমে লিখলাম, জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এনএফআইএ, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। আচ্ছা, এই জিনিসটা আমরা আবার দেখে নিই একবার লাস্ট, ভালো করে এটা দেখে নাও। পরের চ্যাপ্টারে কিন্তু, পরের পার্টে কিন্তু আমি ক্যালকুলেশনটা তোমাদের শিখিয়ে দেবো, কী কী জিনিসপত্র রয়েছে। রিয়েল জিডিপি কী জিনিস, নমিনাল জিডিপি কী জিনিস, জিডিপি ডিফ্লেক্টর কী জিনিস, এগুলো কিন্তু পরের পার্টে তোমাদের আমি বুঝিয়ে দেবো। ফ্যাক্টর কস্ট আবার দেখে নাও। ফ্যাক্টর কস্ট মানে কি? মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, আগেই বললাম তোমাদের। আর এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটা কি কিন্তু আমরা বলি ন্যাশনাল ইনকাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বের করতে হবে এনএনপি, অর্থাৎ এরকমভাবে লেখে এনএনপি আর নিচে লেখে এরকম এফসি। এইটাই মানে হচ্ছে আমার ন্যাশনাল ইনকাম। এটাকে আমার বের করতে হবে থ্রু জিডিপি, অর্থাৎ জিডিপি থেকে আমি বের করব, মার্কেট প্রাইস থেকে বের করতে হবে আমার এটা। জিডিপি এমপি মানে জিডিপি মার্কেট প্রাইস থেকে আমার বের করতে হবে এনএনপি এনআই। একবার যখন এটা বের করা শিখে যাবে, তখন দেখবে কতটা ইজি জিনিসটা। তার জন্য ভালো করে একবার দেখে নাও। যদি কোনো প্রবলেম থাকে নিচে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর ভালো না লাগলে ডিসলাইক করো। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।